এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা ভাবছেন তথ্য উপদেষ্টা। শেখ হাসিনা কাদের সহ 17 জনের বিরুদ্ধে আবু সাঈদের পরিবারের মামলা। সাবেক মন্ত্রী সহ আলোচিতরা কোথা থেকে গ্রেপ্তার হচ্ছেন। গাজীপুরে বকেয়া বেতন ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ বিক্ষোভ। মামলা নিতে গড়িমসি করায় লালবাগ থানা ঘেরাও। যত দূর পারে আগের শিক্ষাক্রমে ফিরে যাব, তবে শিক্ষার্থীদের যাতে অস্বস্তি না হয়, শিক্ষা উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা ভাবছেন তথ্য উপদেষ্টা। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা ভাবছেন অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে উদ্যোগ নেবেন তিনি। দায়িত্ব নেওয়ার পর আজ রোববার তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে দপ্তর প্রধানের সঙ্গে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। সেখানে এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। নাহিদ ইসলাম বলেন, তারা স্বাধীন গণমাধ্যমের কথা ভেবেছেন। এটি প্রাথমিকভাবে ভেবেছেন, সাংবাদিক সমাজের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে উদ্যোগ নেবেন। তথ্য উপদেষ্টা বলেন, সেন্সর বোর্ড পুনর্গঠন করা হবে। সাইবার নিরাপত্তা আইন নিয়ে করা এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সাইবার নিরাপত্তা আইন পুনর্বিবেচনা করবেন। শেখ হাসিনা কাদের সহ 17 জনের বিরুদ্ধে আবু সাঈদের পরিবারের মামলা। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবার। মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়েছে। গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে এ ঘটনা ঘটে। ওই দিন পুলিশের গুলিতে ঘটনাস্থলে আবু সাঈদের মৃত্যু হয়। আবু সাঈদের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়। আবু সাঈদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 2019-20 সেশনের ও বিশ্ববিদ্যালয়টির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। এই ঘটনায় 17 জুলাই তাজহাট থানায় মামলা করা হয়। মামলার বাদী ওই থানার উপপরিদর্শক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতিভূষণ রায়। এজাহারে সাঈদের মৃত্যুর বিষয়ে বলা হয়, বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি ও ইট পাটকেল নিক্ষেপের এক পর্যায়ে একজন শিক্ষার্থীকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। সহপাঠীরা ধরাধরি করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাবেক মন্ত্রী সহ আলোচিতরা কোথা থেকে গ্রেপ্তার হচ্ছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতারা। আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরাও। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকায় এখন পর্যন্ত 6 আলোচিত ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে সাবেক মন্ত্রী ও রাজনৈতিক নেতা রয়েছেন। এছাড়া একজন সদ্য অব্যাহতিপ্রাপ্ত সেনা কর্মকর্তাও আছেন। এই 6 জনের 2 জনকে গ্রেপ্তার হওয়ার কয়েকদিন আগে বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগের সময় আটকে দেওয়া হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছিল। যদিও পরবর্তী সময়ে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বিভিন্ন স্থান থেকে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, আটক হওয়া ব্যক্তিরা তাহলে কোথা থেকে গ্রেপ্তার হচ্ছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের সেনা হেফাজতে নেওয়া সংক্রান্ত বিষয়ে 13 আগস্ট রাজশাহী সেনানিবাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা। জবাবে তিনি বলেন, কারো যদি জীবন বিপন্ন হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদের আশ্রয় দিয়েছি। তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইব না যে বিচার বহির্ভূত কোনো কাজ হোক, মামলা হোক। তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি। যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মেরই হোক, সেটা আমরা করব। তবে কোন পর্যায়ের ব্যক্তিরা আশ্রয় পেয়েছেন সে বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ফলে হেফাজতে থাকা ব্যক্তিদের মধ্যে কারো বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলা হলে তাকে কিভাবে আইনের আওতায় আনা হবে সে বিষয়ে স্পষ্ট করে জানা যায়নি। গাজীপুরে বকেয়া বেতন ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ বিক্ষোভ। গাজীপুরে বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে একটি কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন।
আজ রোববার সকালে তারা নগরের বড়বাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কটির দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েন। কারখানাটির শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহফুজুর রহমান বলেন, তাদের কারখানার 208 জন শ্রমিক 7 মাসের বেতন বোনাস বকেয়া আছে। বেতন ভাতা না দিয়ে 6 মাস আগে কারখানার মালিক গোপনে কারখানা বন্ধ করে দেন। কিন্তু শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি, তাই বকেয়া বেতন ভাতার দাবিতে তারা আজ মহাসড়ক অবরোধ করেছেন। সেই সঙ্গে দ্রুত কারখানা চালু করে শ্রম আইন অনুযায়ী বেতন ভাতা পরিশোধের দাবি জানাচ্ছেন। গাজীপুর নগরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, শ্রমিকদের দাবির বিষয়টি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধান করা হবে। সেই সঙ্গে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। মামলা নিতে গড়িমসি করায় লালবাগ থানা ঘেরাও। ছাত্র জনতার আন্দোলনের সময় এক শিক্ষার্থীর গুলিতে নিহত হওয়ার ঘটনায় পরিবারের করা মামলা নিতে গড়িমসি করার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার দিবাগত রাত 1টার দিকে এই অবস্থান চলছিল। এ সময় থানা নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যরাও সেখানে ছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত 18 জুলাই লালবাগে পুলিশের গুলিতে মারা যান খালিদ সাইফুল্লাহ নামের এক শিক্ষার্থী। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 91 জনকে আসামি করে লালবাগ থানায় মামলা করতে চাইছিলেন খালিদের বাবা। 2 দিন ধরে মামলা নিতে পুলিশ গড়িমসি করছিল। নিহত খালিদ সাইফুল্লাহর বাবা শনিবার রাতে লালবাগ থানায় মামলা করতে যান। মামলা নিতে পুলিশের গড়িমসির বিষয়টি জানাজানি হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবি জুবায়েরের নেতৃত্বে শিক্ষার্থীরা থানায় অবস্থান নেন। অবশ্য শিক্ষার্থীদের অবস্থানের সময় থানায় ছিলেন না ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি। তার মুঠোফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি। যতদূর পারি আগের শিক্ষাক্রমে ফিরে যাব, তবে শিক্ষার্থীদের যাতে অস্বস্তি না হয়। শিক্ষা উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, যতদূর পারবেন তারা আগের শিক্ষাক্রমে ফিরে যাবেন, তবে এমনভাবে এটি করা হবে যাতে সব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে আছে তাদের কোনো অস্বস্তি না হয়। এজন্য পরিমার্জন করা হবে। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর আজ রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আসেন উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য নয় বলে প্রতীয়মান হচ্ছে। তিনি বলেন, যতদূর পারি আমরা আগে শিক্ষাক্রমে ফিরে যাব, কিন্তু এমনভাবে যাব যেন শিক্ষার্থীদের পড়ালেখায় কোনো অস্বস্তি না হয়। গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে। চলতি বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতেও চালু হয়েছে এই শিক্ষাক্রম। 2017 সালে এটা দ্বাদশ শ্রেণীতে চালু হওয়ার কথা ছিল। এবছর যারা নবম শ্রেণীতে পড়ছে তারাই নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা দেওয়ার কথা। নতুন শিক্ষাক্রমে শিক্ষণ ও মূল্যায়ন আমূল পরিবর্তন আনা হয়েছে, কিন্তু এই শিক্ষাক্রম নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক আছে। সরকার পরিবর্তনের পর এখন এই শিক্ষাক্রমের ভবিষ্যৎ কি হবে